নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। রাজধানী আগরতলা শহরের অদূরে সাধুটিলা এলাকার বাসিন্দা, পেশায় পণ্যবাহী রিক্সা চালক গৌতম দাস। আনুমানিক 6 বছর আগে মৃত্যু হয় ওনার সহধর্মিনীর। দুই ছেলের মধ্যে বড় ছেলে বিয়ে করে পৃথকভাবে বসবাস করছে। ছোট ছেলেকে নিয়ে নিজেই সংসার চালাচ্ছেন গৌতম দাস। পণ্যবাহী রিক্সা চালিয়ে কোনোক্রমে সংসার চলে ওনার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী রিক্সা চালানোর পর যেই টাকা উপার্জন করেন তা দিয়ে সংসারের খরচ চলে। সংসারের খরচ চালানোর পাশাপাশি একটু একটু করে অর্থ সঞ্চয় করে থাকেন। খুব সুন্দরভাবেই চলছিল ওনার সংসার। ভালো এবং উদার মনের অধিকারী গৌতম দাসের বসবাস একটি মাটির ঘরে। ঘরের বারান্দায় টিনের বেড়া দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করেছেন। তাতেই রান্না বাড়া খাওয়া সবকিছু চলে। অবিবাহিত ছোট ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবেই চলছিল গৌতম দাসের সংসার। এরই মধ্যে করোনা ভাইরাসের জেরে শুরু হয় দেশ জুড়ে লকডাউন। প্রথম দফায় দেশ জুড়ে যখন লকডাউন চলছিল, ঠিক তখনই উদার মনের অধিকারী গৌতম দাস উপলব্ধি করেন উনার থেকে গরিব যারা রয়েছে তাদের এই সময়ে একটু কষ্ট বেশি হচ্ছে। নিজের অভাব অনটনের মধ্যেও পণ্যবাহী রিক্সা চালিয়ে তিনি যেই টাকা সঞ্চয় করেছিলেন সেই টাকা ব্যয় করে উদ্যোগ গ্রহণ করেন উনার থেকে গরিব যারা রয়েছে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ার। দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি প্রায় 160 জন গরিব মানুষের হাতে তুলে দিয়েছিলেন খাদ্য সামগ্রী। আসেননি কোনো প্রচারের আলোতে, নিজের সামর্থ্য অনুযায়ী এই মহৎ কাজটি করে যান তিনি। এই সংবাদ চলে যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। রিক্সা চালক গৌতম দাসের এই মহৎ কাজে খুশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যের রিক্সা চালক গৌতম দাসের এই মহৎ কাজের কথা তুলে ধরেন। তার কথার মধ্য দিয়েই সমগ্র দেশের কাছে অনুপ্রেরণা হয়ে যান গৌতম দাস। রিক্সা চালক থেকে মুহূর্তের মধ্যে সমগ্র দেশবাসীর অনুপ্রেরণা হয়ে যান গৌতম দাস। প্রধানমন্ত্রীর মুখে নিজের নাম শুনতে পেয়ে খুব খুশি গৌতম দাস। নিজের প্রতিক্রিয়ায় গৌতম দাস জানান, দেশের প্রধানমন্ত্রী ওনাকে খোঁজে বের করেছেন, এতেই তিনি খুশি। সরকারের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা চান না তিনি। যেভাবে বিগত দিনগুলো কাটিয়েছেন ঠিক একইভাবে আগামী দিনগুলো কাটাতে চান তিনি। আগামী দিনেও ওনার থেকে গরিব যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে চান তিনি। সব সময় এই কাজটা করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গৌতম বাবু। আমি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে কৃতজ্ঞ। এই কারণে কৃতজ্ঞ যে ভারতের প্রধানমন্ত্রী আজকে সকালে মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের থেকে আমাদের বাচ্চা নিছে। ত্রিপুরা রাজ্যের ভিতরে তো বহুত মানুষ আছে, তো ত্রিপুরা রাজ্যের ভিতরে আমাদের বাচ্চা নিছে। এলাকা ভারতের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী করার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অফিসের থেকে আমার বাড়িতে লোক পাঠাচ্ছেন। আপনি খুশি নি? তাতে আপনি খুশি নি? এতে আপনি খুশি নি? আপনি খুশি নি? আমি খুশি। আমি গরিবের পাশে থাকবো। আমার কোনো সাহায্য লাগবে না, যাতে আমার নাম কয় গরিবের পাশে দাঁড়ায়া আরও থাকবো, আগামী দিনও থাকবো, থাকতে আইসি আর থাকবো। কোনো সাহায্য লাগবে না আপনার? আমার কোনো সাহায্য লাগবে না। সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে নি? না, আমার কোনো সাহায্য লাগবে না। মানুষের জন্য কাজ করতে চান? শুধু মানুষের জন্য। কি বার্তা দেবেন মানুষকে? মানুষের চাই যে আমার তো যারা গরিব আছে তাদের পাশে দাঁড়ায়, তাদের হাতে যাও কিছু উঠাই দিতে পারলে এটাই আমার কর্তব্য। এছাড়া আমার কিছু লাগবে না। আমার নাম গৌতম দাস। কি মানে কতজনরে দিয়েছিলেন?
160 জন। কিভাবে দেখেন? এই তো দিছি বলতে আমিও গরিব মানুষ, ঠেলা চালাই, চালাইয়া যাই 2-4 দিন রাখি রাখিয়া লকডাউন পড়ছে। প্রথম লকডাউনও আমার তো গরিব যারা তাদের লাগে কষ্ট লাগছে, তার লাগে তারা চালে ডালে 160 জনের যতটুকু পারছি হাতে তাদের পাশে দাঁড়ায় উঠাই দিচ্ছি। আপনি এমনিতে কি করেন? আমি এমনি ঠেলা চালাই। আপনার সংসারের মধ্যে কতজন আছে? সংসার বলতে এখন আর কেউ নেই, ছোটো ছেলে আছে, বড় ছেলে আলাদা খায়, ছোটো ছেলে আছে, মিসেস নাই? মিসেস মানে আছে 5-6 বছর, 6 বছর বসছে। তো আপনি যে এই কাজ কিন্তু দেশের প্রধানমন্ত্রী আমাদের ছোট একটা ত্রিপুরা রাজ্যের জন্যে তিনি আমাদের খুঁজে বার করছে, এই ব্যাপারে এটা আমি এত কিছু জানি না, এটাই আমি মনে করি খুব বড় করেছে এবং এই ব্যাপারে আমি তিনি ধন্যবাদ জানাই। রাজ্যের হতদরিদ্র পণ্যবাহী রিক্সা চালক গৌতম দাস যা করেছেন তা সত্যি দেশবাসী তথা রাজ্যবাসীর কাছে অনুপ্রেরণাদায়ক। শুধুমাত্র অনুপ্রেরণা নয়, রাজ্যের গর্ব গৌতম দাস। সমগ্র দেশের মধ্যে রাজ্যের মুখ উজ্জ্বল করেন তিনি। টাকা পয়সা সোনাদানা থাকলেই সব সময় সবকিছু করা সম্ভব হয় না। ভালো কাজের জন্য চাই ভালো মন এবং উদার মানসিকতা। হতদরিদ্র পণ্যবাহী রিক্সা চালক ফের একবার তা প্রমাণ করে দিলেন। অনেকে রয়েছেন ভালো কোনো কাজ করবার আগে প্রচারের আলোয় আসায় যাবতীয় ব্যবস্থা করে রাখেন, কোনো কিছুতেই ত্রুটি রাখতে চান না ওনারা। কিন্তু গৌতম দাস এমন কিছুই করেননি। নিজের মতো করে মহৎ কাজটি করে গেছেন নিভিড়ে নিভৃতে। যারা প্রচারের আলোয় আসবার জন্য শুধুমাত্র সামাজিক কাজ করে থাকেন তাদেরও অনেক কিছু শিখবার রয়েছে গৌতম বাবুর কাছ থেকে, এমনটাই অভিমত শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যের গৌতম দাস নামে এক ব্যক্তির কথা বলেছেন, যিনি লকডাউনের মধ্যে নিজের টাকা দিয়ে খাবারের প্যাকেট মানুষের হাতে তুলে দিচ্ছেন। প্রতাপগড়ের বাসিন্দা এই গৌতম দাস পেশায় ঠেলা শ্রমিক। তার এই অবদানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই রাজ্যের গর্ভের এই শ্রমিক গৌতম দাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একটি বাঁশের মূর্তি তুলে দেন তার হাতে, পরিয়ে দেন উত্তরীয়। দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের একজন সাধারণ গরিব ঘরের তপশিলি জাতিভুক্ত মানুষ, যিনি ঠেলা রিক্সা করে অন্যদের সামগ্রী পৌঁছে দেন, যার আর্থিক রোজগার ততটা সচ্ছল নয়। লকডাউনের সময় তার এই জীবিকায় ব্যাঘাত ঘটে। তার এই কাজে সহায়তা করেন 8ম শ্রেণী উত্তীর্ণ তার ছেলে। সেই ব্যক্তি লকডাউনের সময়ে অন্যের জন্য খাবারের প্যাকেট তুলে দিয়েছে। রাজ্যের মানুষের এই মানবিকতার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 19 কোটি টাকা প্রদান করেছে অনেকেই। এই কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান রাজ্যের সমাজের অন্তিম ব্যক্তিকে বের করে তার কথা এইভাবে সারা দেশের সামনে তুলে ধরেছেন বলে। কেবল মুখে বলেন না, তা করেও দেখান প্রধানমন্ত্রী। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই মানুষটির পাশে দাঁড়ানো হবে। এই ধরনের 12,000 পরিবারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের গর্বের গৌতম দাসকে ঋণ প্রদান করবার বিষয়ে জানানো হয়েছে। একই সঙ্গে যোগ্যতা অনুযায়ী ছেলেকে চাকুরি দেওয়ার বিষয়েও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র ভাই মোদীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের একজন সাধারণ গরিব ঘরের তপশিলি জাতিভুক্ত অত্যন্ত গরিব, আর ঠেলা নিয়ে কোনো বিজনেস করেন তেমন নয়। ঠেলা দিয়ে অন্যের যে সামগ্রী এপার ওপার করা, মানে বেসিক্যালি রিক্সা পোলার, মানে মালবাহী রিক্সা পোলার। একটি ছেলে আছে, ক্লাস 8 পর্যন্ত পড়েছে। এও বাবাকে বিভিন্ন সময় সাহায্য করে, ওর লকডাউনের কারণে সেটা বন্ধ আছে। আর যেই ব্যক্তি এই ধরনের জীবিকার সঙ্গে যুক্ত, তার নিজের জীবনই চালানোর জন্য অন্যের উপরে
সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সেই ব্যক্তি এই লকডাউনের সময় নিজের পয়সা দিয়ে মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা, এই যে মানসিকতার পরিচায়ক ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে এই ধরনের মানসিকতা, আর তার পরিণাম আমি দেখেছি সিএম রিলিফ ফান্ডে 19 কোটি টাকার উপরে এসছে, পিএম রিলিফ ফান্ডও গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি তার জন্য ধন্যবাদ জানাবো যে উনি আমার রাজ্যের এমন একজন লোককে বের করেছেন যিনি কি সমাজের অন্তিম ব্যক্তি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা বিশ্বে চলছে কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে ভারতবর্ষে চলছিল চতুর্থ পর্যায়ের লকডাউন। চতুর্থ পর্যায়ের লকডাউনের শেষ পর্যায়ে এসে গতকাল আবারও ঘোষিত হয়েছে পঞ্চম পর্যায়ের লকডাউন, যা চলবে আগামী 30 জুন 2020 পর্যন্ত। এ জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার তেলিয়ামুড়ার এক ছেলে, যিনি বর্তমানে ইংল্যান্ডের লিভারপুল শহরে অবস্থান করছেন, যিনি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, ডক্টর অনুপ সরকার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান। বর্তমান এই পঞ্চম পর্যায়ের লকডাউনে ওখানকার বর্তমানে কি অবস্থা আমাদের সাংবাদিকদের সাথে শেয়ার করলেন তিনি। যেহেতু উনি ত্রিপুরার ছেলে, তাই ত্রিপুরার সাংবাদিকদের কথা শুনেই সেখানকার বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন আমাদের সামনে। তিনি বললেন, মার্চ মাসের মাঝামাঝি সময়ে যখন লকডাউন শুরু হয় এবং করোনার প্রকোপ যখন খুবই ভয়াবহতা ধারণ করেছিল, তখন ওখানকার প্রায় 800 থেকে 900 লোক প্রতিদিন মৃত্যুবরণ করত করোনা ভাইরাসের আক্রমণে। কিন্তু বর্তমান সময়ে মৃত্যুর হারটা অনেকটাই কমে গেছে, যেখানে আজ 200-র নিচে নেমে গিয়েছে মৃত্যুর হার। তবে সেখানকার চিকিৎসকেরা দিনরাত পরিশ্রম করে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এ কারণে আজ অনেকটাই আতঙ্ক কমে গিয়েছে। তিনি আরও বলেন, যদিও এখন পর্যন্ত কোনো প্রপার মেডিসিন বের হয়নি, এরপরও বিকল্প ঔষধের মাধ্যমে রোগীদের ভালো করা যাচ্ছে এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওখানকার সরকার। আমি তো ত্রিপুরার ছেলে, তেলিয়ামুড়ার ডক্টর অনুপ সরকার। এখানে আছি মার্সি সাইড, লিভারপুলের কাছে থাকি, ইংল্যান্ডে কাজ করি এজ এ জেনারেল প্র্যাকটিশনার ইন দ্য প্রাইমারি কেয়ার। তো ওয়েল, আই ক্যান রিমুভ দ্য মাস্কটা সরিয়ে নেই, এখানে তো কোনো পেশেন্ট নেই। তো যেইভাবে আমরা কোভিড-19 ওর করোনা ভাইরাস ফাইটিং করছি, এটা বেসিক্যালি টু trace patient who has coronavirus, then tracking and then isolating them. So that's the way we are doing. মার্চের মাঝামাঝি দিকে আমাদের লকডাউন শুরু হয়েছে। তো লকডাউন এখনো চলছে। উই আর ট্রাইং টু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রিলিজ করার চেষ্টা হচ্ছে বিগিনিং অফ জুনে। তো দ্য ডেথ রেট ওয়াজ ভেরি হাই। পিক অফ যখন এপ্রিলের শুরুর দিকে অলমোস্ট 900, 800, 800 থেকে 900 লোক এক একদিন মারা যেত আইসিইউতে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটতে। এখন ডেথ রেট অনেকটা কমেছে ইংল্যান্ডে, অ্যারাউন্ড এখন 150-200-র নিচে আছে প্রতিদিন। তো কিভাবে এটা হচ্ছে, there is no special treatment or anything, it's just a ventilator and ventilator are supporting treatment. কমিউনিটিতে বিকজ অফ এই লকডাউনের জন্য মানুষ ঘরে বন্দি থাকার জন্য এটা ভাইরাসটা ডাই ডাউন, ইট ইজ গন ডাউন, এটা কমে যাচ্ছে ধীরে ধীরে। তো এটা খুবই ডেঞ্জারাস অসুখ অ্যান্ড এটা অনেকেই ভালো হয়ে যায়, কিন্তু অনেকে আবার ভালো হয় না। সেজন্য বডির ইমিউনিটিটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে অনেক কিছু প্রচেষ্টা চলছে, ওই ভ্যাকসিন বের করার, তারপরে ওই রেমডেভির অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, কেউ অনেকে ডক্সিসাইক্লিন অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ করেছে, কেউ ম্যালেরিয়ার ওষুধ ইউজ করেছে। কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার ওষুধ যখন খুব ভীষণভাবে আক্রান্ত করোনা ভাইরাসের রোগীদের অনেক সময় হার্টের ইরেগুলারিটি এসে যায়, তো সেই জন্য এটা এখন ট্রায়াল বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে ইংল্যান্ডের ফাইট চলছে।
শুধু তাই নয়, যেহেতু তিনি বর্তমানে ইংল্যান্ডে থাকেন এবং ত্রিপুরার তেলিয়ামুড়ার ছেলে, উনি বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরাবাসীর জন্য একটি বার্তা দিয়েছেন, যাতে করে সমগ্র ত্রিপুরাবাসী সরকার প্রদত্ত নিয়ম এবং করোনা ভাইরাস মোকাবেলায় যাবতীয় করণীয়গুলি মেনে চলে। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে চলতে হবে, তাহলেই অতিমারি করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে। তিনি এও জানান, করোনায় আক্রান্ত রোগীদের যেন অন্য চোখে দেখা না হয়, যেহেতু বর্তমানে আক্রান্তরা ভালো হওয়ার প্রবণতা বেশি, সেহেতু চিকিৎসা ছাড়াও অনেকেই সুস্থ হচ্ছেন বা হতে পারেন। তিনি তাও বলেন, ঘরে থেকে আইসোলেশনের মাধ্যমেও করোনা চিকিৎসা সম্ভব, যদিও তাদের পরিবারকে 14 দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলা খুব প্রয়োজন। ত্রিপুরার জন্য, ত্রিপুরাতে কিভাবে এই করোনা ভাইরাসের ফাইট, এখন যে লকডাউন খুলতে চলছে, আমার অ্যাডভাইস এটাই হবে যে গভর্নমেন্টের রেগুলেশন, রুলস রেগুলেশন খুব ভালোভাবে ফলো করার জন্য, কারণ এটা তো সাইন্টিফিক অ্যাডভাইস ওরা নিয়ে তারপরে বলছে। তো ইন্ডিয়াতে লকডাউন হয়েছিল, এটার জন্য স্প্রেড অনেকটা কমেছে। এখন এজ লকডাউন শিথিল হচ্ছে, ধীরে ধীরে স্প্রেড বাড়বে, অনেকের রোগ ধরা পড়বে। তো এই জন্য ওদেরকে, মানে যাদের রোগ ধরা পড়ে তাদেরকে নিচু চোখে না দেখার জন্যই বলা হবে। ধীরে ধীরে অনেকেরই হয়তো হবে, অনেকের হয়তো হচ্ছে রোগটা, তারা ঠিকমতো বুঝতেও পারছেন না। তো ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখন, এটা কন্ট্রোল করতে গেলে ত্রিপুরাতে তো প্রপার টেস্টের মাধ্যমে ট্রেস করতে হবে কার আছে করোনা ভাইরাসটা। যার আছে তাকে 7 দিন আইসোলেশন থাকা উচিত। এটা কোনো স্পেশাল বিল্ডিং এর দরকার নেই, নিজের ঘরেই আইসোলেশন থাকে। আর ওনার কন্ট্যাক্টে যারা যারা আছেন ওরাও 2 সপ্তাহ 2 উইকস আইসোলেশনে থাকা উচিত, মানে অন্যদের সঙ্গে কন্ট্যাক্ট না করে লকডাউন। এইভাবে ধীরে ধীরে স্প্রেডটা কমবে। আর সবাই বডি ইমিউনিটিটা খুব জরুরি। আপনারা যেটা ফলো করেন, যেভাবে বডির ইমিউনিটিটা বাড়ানোর চেষ্টা করবেন। কারো যদি ডায়াবেটিস থাকে, হার্টের ওষুধ থাকে, ব্লাড প্রেশার থাকে, এগুলি গুড ওয়েল কন্ট্রোল করে রাখবেন, যেন যদি কোনো কারণে করোনা ভাইরাস হয়ে যায় তাহলে যেন বেশি সাফারিং না করেন। তো এই রোগটা ইট ইজ ডেঞ্জারাস। অনেকেই আক্রান্ত হয়, অনেকেই ভালো হয়ে যান, কিন্তু যাদের অনেকে আবার খুব খারাপও হয়ে যেতে পারে। তো ইউজুয়ালি বেশি বয়সের মানুষদের বেশি সাফারিং হয়। অনেক সময় এটা প্রেগনেন্ট মহিলাদের হয়, যাদের হার্ট প্রবলেম আছে, ছোট্ট শিশুদেরও হয়। তো ওই মানে জ্বর আসবে, গায়ে ব্যথা হবে, তারপরে ঘ্রাণ ক্ষমতা, জিহ্বার টেস্ট এইগুলি চলে যায়। তো এইগুলি লক্ষণ। তো ত্রিপুরা মানুষের জন্য আমার এটাই অ্যাডভাইস, নিজেদের ইমিউনিটিটা খুব শক্ত করেন। রোগ কোনো অসুখ বিসুখ থাকলে এটাকে কন্ট্রোলে রাখেন ওষুধ খেয়ে। আর যতদূর সম্ভব মানে মাস্ক পরেন। অন্যরা মাস্ক পরলে, আপনি নিজে মাস্ক পরলে অন্যকে স্প্রেড করবেন না। সবাই যদি মাস্ক পরে তাহলে খুবই ভালো, যেখানে মানে বেশি লোক গ্যাদারিং হচ্ছে এরকম। আর ট্রাই টু ডিস্টেন্স, 2 মিটারের মতো ডিস্টেন্স রেখে চলার চেষ্টা করুন। আর রোগটা যখনই কারো হয়েছে ডায়াগনোসিস করার যথাযথ চেষ্টা করুন, আর একটু আইসোলেশনে করুন 1-2 সপ্তাহ, তারপরে এটা ভালো হবে। দিস ইজ মাই অ্যাডভাইস। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হতে যাচ্ছে 5ম দফার লকডাউন। একমাত্র লাগু হবে কন্টেনমেন্ট জোনে, যাকে আবার বলা হচ্ছে আনলক 1। এই আনলক 1 নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের ব্যবসায়ীরা। ধীরে ধীরে লকডাউনের একাধিক নিয়মে শিথিলতা আনা হচ্ছে। মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আনলক 1-এ নৈশকালীন কারফিউর সময়সীমা পরিবর্তন করাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেক বিক্রেতার মতে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চললে সমস্যা অনেকটাই লাঘব হবে। এই আনলক 1 খেটে খাওয়া শ্রমিকদের জন্য সমস্যা অনেকটাই লাঘব করবে বলেও আশা ব্যক্ত করেন বিক্রেতারা। অর্থনৈতিক বিপর্যয় নিয়ে অনেক মানুষ চিন্তিত, তবে মানুষের জীবন সবকিছুর ঊর্ধ্বে বলে জানান তারা। সামাজিক দূরত্ব এবং বিধিনিষেধ মেনে অবশ্যই চলতে হবে সকলকে বলে অভিমত সাধারণ মানুষের। অনেকেই আবার এই মুহূর্তে শিথিলতা না করবার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছেন। রাজ্য সরকারের নির্দেশনা যদি আমরা মান্য করে চলি, তাহলে আশা করি এমন একটা কিছু হইতো না, যদি আমরা মান্য চলি আর কি। যদি এরপরও যদি কিছু হয় তাহলে পরে নির্বাচনের বাইরে দেখা যাবে। ভারতের সরকারের একটা পলিসি থাকে যে লকডাউনটা প্রথম যেইভাবে শুরু হয়েছিল, ধাপে ধাপে এই লকডাউনটাকে শিথিল করা হয়েছে অনেকাংশে। এখন পরিস্থিতির উপরে বিবেচনা করিয়া নিশ্চিত সরকার দেখছে যে আরও একটু শিথিল করা প্রয়োজন আছে। ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ এবং সাধারণ মানুষের
প্রয়োজন, সেই দিকে লক্ষ্য রেখে এই কাজটা করা হয়েছে। আমরা মনে করি যে 7টা পর্যন্ত যে লকডাউনটা ছিল, সন্ধ্যা 7টার থেকে রাত 9টা পর্যন্ত শহরের উপরে এইরকম বিভিন্ন মহল্লায় আড্ডা দেওয়া হয়, ফাস্টফুড, পানির দোকান, বিভিন্ন জায়গাতে। এটা মনে হয় 9টা পর্যন্ত করলে এটাকে রক্ষা করা যেত না। অর্থাৎ 7টা পর্যন্ত যদি থাকে তাহলে ওই গ্যাদারিংটা সোশ্যাল ডিস্টেন্স এই ব্যাপারটা বোধ ফলপ্রসূ বলে আমাদের মনে হচ্ছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিগত লোকসভা নির্বাচনের সময় বিজেপির মণ্ডল সভাপতি সুশান্ত এবং তার দলবলের হাতে প্রচণ্ডভাবে আহত হয়েছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি হারাদন দেবনাথ। এই মামলা এখনো আদালতে ঝুলছে। মামলা করেছিলেন হারাদন বাবুর বাবা। তারপর থেকেই নানাভাবে হারাদন বাবু এবং ওনার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল মামলাটা প্রত্যাহার করবার জন্য। আজ সকালেও সেই উদ্দেশ্যেই হারাদন বাবুর বাড়িতে চড়াও হয় মণ্ডল সভাপতি সুশান্তের নেতৃত্বে একদল হারমাত বাহিনী। সেই সময় হারাদন দেবনাথ এবং ওনার বড় ভাই কেউই বাড়িতে ছিলেন না। খালি বাড়িতে ঢুকে প্রথমেই হারাদন বাবুর বাবার গলা টিপে ধরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে মারধর করা হয়। তারপর জোর করে এফিডেভিটে সই করানো হয় তার বাবার। তারপর বাইরে উঠোনে মণ্ডল সভাপতি সুশান্ত সেই 75 বছর বয়সীয় বৃদ্ধ ওই ব্যক্তির গালে সজোরে কষিয়ে একটি চড় মারে। তারপর গোটা 12 থেকে 13 জন মিলে চতুর্দিক থেকে ওনাকে লাথি মারে। জ্ঞানহীন হয়ে পড়লে ওরা পালিয়ে যায়। এরপর ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেতেই কংগ্রেস মহলে উত্তেজনা দেখা দিয়েছে। ছুটে আসেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক, প্রকাশ দাস, অরবিন্দু ভট্টাচার্য, রাকেশ দাস প্রমুখরা। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে, মামলা হচ্ছে। কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে এই মণ্ডল সভাপতিকে অবিলম্বেই গ্রেফতার করতেই হবে। 23শে মে 2019 রাত 9:30 আমার বাড়ির উপরে আক্রমণ। আমার এই জায়গা কেটে গেছে, এই হাতের নিচে কেটে গেছে। আমি হাসপাতালে ভর্তি হয়েছি, প্রায় 17-18 দিন আসলাম। এই বিজিবির 40 জন ছেলেরা আমার বাড়িতে 23শে মে এই ঘটনা ঘটেছিল। আজকে কি হয়েছিল? আজকে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছিলাম। তখন এই কেস উঠানোর জন্য আজকে 10-15 দিন যাবৎ চাপ সৃষ্টি করছে। আমার বাবারে মণ্ডল সভাপতি ফোনে হুমকি দিয়েছে। আজকে আমরা বাড়িতে ছিলাম না। আজকে 9টা থেকে 9:30 প্রায় 15 থেকে 20 জন বিজিবির পোলাপান মণ্ডল সভাপতি সহকারে আজকে আমার বাবার উপরে চাপ সৃষ্টি করেছে কেসটা উঠিয়ে নেওয়ার জন্য। আমার বাবা প্রথম বলেছে না, আমি সই দেব না, কেস উঠাবো না। আমার বাবারে গালে চড় দিয়েছে, প্রচণ্ডভাবে চড় দিয়েছে, লাথি মেরে এই জায়গাতে ফেলে লাথি মেরেছে প্রচণ্ডভাবে। আমি বাড়িতে ছিলাম না। আমি খবর পেয়ে আস্তে আস্তে তারা চলে গেছে। আমি হাসপাতালে গিয়েছি আজকে বাবারে নিয়ে। বাবারে এই হাসপাতালের শুনলাম আপনার ছেলেকেও মারধর করা। আমার ছেলে জয়দীপ দেবনাথ, ওকে বেড়া বিজেপির ছেলেরা মারধর করেছে। আপনার নাম? আমার নাম হারাদন দেবনাথ, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি। এটা মানে একটা চূড়ান্ত পর্যায়ে এই রাজ্যে যে একটা আইনের তো শাসন নেই, একটা বিশৃঙ্খলতা, উচ্ছৃঙ্খলতা চূড়ান্ত পর্যায়ে। এগুলো রাজনীতি এমনটা তো আমরা ত্রিপুরার মানুষ কখনো দেখিনি, প্রত্যক্ষ করিনি। আমাদের ব্লক কংগ্রেস সভাপতি হারাদন দেবনাথ, তার বাবা লোকসভা নির্বাচনের পর তারা আক্রান্ত হয়েছে। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম। সে প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করে সে অনেক দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। সেই মামলা তুলে নেওয়ার জন্য উপর্যুপরি তাদের উপর চাপ সৃষ্টি করা, এটা একদম মানে যে কোনো ধরনের শাসক দল একটা উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত জায়গায় চলে গেছে। আমরা এটা দলীয় পর্যায়েও আমরা দেখছি সমস্ত ঘটনা। এইভাবে তো চলতে পারে না, রাজ্য চলতে পারে না। এখন বয়স্ক মানুষ ওর বাবাকে বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে এইভাবে মারধর করে, জোর করে সই করে নেওয়া,
এমন একটা অরাজক অবস্থা তো আমরা কখনো শুনিনি। আমরা শুনলাম একজন সভাপতি নেতৃত্বে কাণ্ড করেছে। এখন এটা ওনারা যারা দেখেছেন সেটা হবে, নাম দাম দিয়ে কাউকে তো আমরা ছাড়া হবে না, এইভাবে তো হয় না। তাহলে কি রাজ্য ছেড়ে সবাইকে চলে যেতে হবে নাকি? সুতরাং এই ঘটনা ভালো হয়নি, ঘটনাটা আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, সঙ্গে সঙ্গে জানার পরে আমি এসডিপি সাহেবের সঙ্গেও কথা বলেছি। আমরা দেখছি পুলিশ কি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা দলীয়ভাবে ব্যাপারটাকে দেখছি। না, এই ব্যাপারে আমি কিছু জানি না, মানে সত্যি শুনে হাসি পাচ্ছে। মানে এটা মানে কিসের জন্য এরকম করা হচ্ছে বা কি আসলে বিষয় আমি জানি না। এবার বিষয়টা হলো কংগ্রেসের তো অ্যাকচুয়ালি মানে এখন এই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ওনাদের মানে কোনো মানসিকতা নেই। আজকে আমরা সকলে মিলে আজকে বিশালগড় মন্ডল কমিটি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করছি, মানুষের সেবা করার জন্য আমরা যে যতটুকু পারে আমরা চেষ্টা করছি। এবার ব্লক কংগ্রেস সভাপতির বাবা যদি এরকম কোনো দাবি করে থাকেন, এটা মানে সত্যিই দুর্ভাগ্যের। এরকম বিষয় তো আমার জানাই নেই, আমি সকাল থেকে মন্ডলে বেশি আছি, বাকিটা তো আপনার খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সমগ্র ভারতবর্ষের যে চিত্র দিশা সেটাই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে জানতে পারে। তার জন্য সকলে 1 মাস অপেক্ষা করে থাকে। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যা বলে থাকেন তা নিয়ে পরবর্তী সময়ে সকলে চর্চা করে, সকলে সেই দিশাতেই কাজ করে। ভারতবর্ষ একটি বিশাল দেশ, কিন্তু বিভিন্ন দেশের তুলনায় সকলের সহযোগিতায় ভারতবর্ষে করোনা সংক্রমণ কিছুটা হলেও কম হয়েছে। দেশবাসীর মধ্যে সেবা ও ত্যাগের যে ভাব রয়েছে তা উল্লেখযোগ্য। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যের গৌতম দাস নামে একজন ব্যক্তির কথা বলেছেন, যিনি লকডাউনের মধ্যে নিজের টাকা দিয়ে খাবারের প্যাকেট মানুষের হাতে তুলে দিয়েছেন। ভারতবর্ষের নয়া ইঞ্জিন উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের ক্ষেত্রে গতি দিতে হবে। উত্তর পূর্বাঞ্চলের কাজকর্ম সঠিকভাবে চলতে হবে, সেটার জন্য প্রধানমন্ত্রী বলেছেন লোকাল ইন ভোকাল, মেড ইন ইন্ডিয়ার উপর জোর দিতে হবে। প্রাইমারি সেক্টরগুলোর উপর গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। সমগ্র বিশ্বব্যাপী করোনার প্রকোপ চলছে, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বের ফলে সমগ্র বিশ্বে বর্তমানে ভারত চর্চার স্থান হয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর চিন্তাধারাকে সকলে অনুসরণ করছে। আত্মনির্ভর ভারত গড়বার জন্য যা যা করতে হবে সেই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী দিশা দেখাচ্ছেন। রবিবার কৃষ্ণনগর স্থিত সাংসদ কার্যালয়ে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখবার পর নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। আমরা সবাই 1 মাস অপেক্ষা করি যে গোটা ভারতবর্ষের যে চিত্র, যে দিশা, সেটা প্রধানমন্ত্রীর মন কি বাতের মাধ্যমে আমরা জানতে পারি এবং আগামী দিন সেটা নিয়ে আমরা অধ্যয়ন করি এবং কাজ করার চেষ্টা করি। যেমন আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ভারতবর্ষ এত একটা বিশাল দেশ, কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে আমরা আমাদের প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের জনভাগীদের কারণে করোনাকে অনেকটা আমরা কম সংখ্যায় রাখতে পেরেছি এবং মৃত্যুর দর সংখ্যা আমাদের দেশে অনেক কম। তাছাড়া আমাদের দেশবাসীর মধ্যে যে একটা পৌরাণিক শক্তি আমাদের রয়েছে, সেবা ভাব এবং ত্যাগের ভাব, সেটা প্রধানমন্ত্রীজি বলেছেন। বিশেষ করে আমি আজকে গর্বিত যে আমাদের স্টেট, আমাদের রাজ্যের গৌতম দাস একজনের, যিনি নিজের পয়সা দিয়ে মানুষকে মোদিজির আহ্বানে এই লকডাউনের মুহূর্তে মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন, সে খাবারের প্যাকেট দিয়েছেন, সেটা প্রধানমন্ত্রী বলেছেন, সেটা সত্যি আমার কাছে গর্বের বিষয়। তাছাড়া উত্তর পূর্বাঞ্চল যে আমরা ভারতবর্ষের নিউ ইঞ্জিন উন্নয়নের ক্ষেত্রে, সেই উত্তর পূর্বাঞ্চলকেও গতি দিতে হবে এবং উত্তর পূর্বাঞ্চলের কাজকর্ম সঠিকভাবে চলতে হবে, সেটার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। যেটা প্রথমে বলেছেন যে লোকালি ভোকাল এবং মেক ইন ইন্ডিয়ার উপরে জোর দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকারও আদরণীয় প্রধানমন্ত্রীজির যে দিশা, সেই দিশা মতো প্রাইমারি সেক্টরে কীভাবে কৃষকদের, যারা সবজি বিক্রেতা, যারা ঠেলা নিয়ে কাজ করছেন, যারা ছোট ছোট স্ট্রিটে ভেন্ডার রাস্তার মধ্যে বসে ব্যবসা বাণিজ্য করেন, তাদেরকে পুনঃস্থাপিত করার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার একযোগে কাজ করছেন। এবং করোনার আমাদের জন্য নতুন একটা অপরচুনিটি, নতুন করে নিজেদেরকে সাজিয়ে তোলা, বিশেষ করে মেক ইন ইন্ডিয়া, লোকাল
বস্তুকে প্রোভাইড করা, লোকাল শিল্পকে, ছোট শিল্পকে প্রোভাইড এগিয়ে নিয়ে যাওয়ার যে লক্ষ্যমাত্রা উনি দিয়েছেন, নতুন করে সাজিয়ে তোলার একটা রাস্তা আমরা পেয়েছি এবং আমাদের রাজ্য সরকারও সেই দিশাতে কাজ করছেন। আর বিশেষ করে প্রধানমন্ত্রীর আজকে আবার পুনরায় উনি ডাক্তার, যে ফ্রন্টলাইন ওয়ারিয়ার ডাক্তার, নার্সেস, সাফাই কর্মী, পুলিশ কর্মী, আপনাদের আমার পত্রকার ভাই বোন যারা রয়েছেন তাদের কথা আবারও বলেছেন। তো আমাদের ভারতবর্ষের মূল প্রকৃতি হচ্ছে সেবা ধর্ম এবং ত্যাগের যে ধর্ম আমাদের মধ্যে রয়েছে, সেই সেবা ভাব এবং ত্যাগের মাধ্যমে আমরা করোনার বিরুদ্ধে বিজয় লাভ করব এবং ভারতবর্ষকে নতুন আঙ্গিকে আমরা সাজিয়ে তুলব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আজ থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম দফায় লকডাউন, তবে তা এক প্রকার লাগু হবে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে, যাকে বলা হচ্ছে আনলক 1। এতে অনেক ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে, তবে মাস্ক ব্যবহার করতে হবে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আয়ুষ মন্ত্রণালয় থেকে যে যে বিষয়গুলো মেনে চলার জন্য বলা হয়েছে সেগুলো মেনে চলতে হবে। করোনার বিরুদ্ধে লড়াই করে বাঁচবার একমাত্র উপায় সাবধানতা অবলম্বন করে চলা। এই লকডাউন কতদিন ধরে চলবে তা কেউই জানে না। ছোট বড় উদ্যোগগুলোকে সাজিয়ে তুলতে হবে। রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তা করতে হবে। শৃঙ্খলার মধ্য দিয়ে সকলকে চলতে হবে। পঞ্চম দফায় কন্টেনমেন্ট জোনে লকডাউন লাগু করবার বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে এমনটাই বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। আজকে 31 তারিখ, আগামী দিন থেকে আমরা আজকে পর্যন্ত লকডাউন রয়েছে এবং আগামী দিন থেকে লকডাউন কিন্তু সেটা আনলক 1, যেটা অনেক ক্ষেত্র আমাদের খোলা রয়েছে। আমরা গ্রিন জোনে রয়েছি, তবে আমরা প্রধানমন্ত্রী আজকেও বলেছেন আমরা ফেস কাভারটা পরিধান করা, বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনো এবং হাইজেনিক থাকা। আয়ুষ মন্ত্রণালয়ের বিষয়ে প্রধানমন্ত্রী আজকে বলেছেন, যেটা আমাদের পৌরাণিক ঐতিহ্য, আমাদের যোগা করা, আমাদের ভেষজ যে বিষয়বস্তুগুলি রয়েছে, আয়ুষ্মান বিষয়ে যে আয়ুষ প্রকল্পের মাধ্যমে যে বিষয়গুলি, যে থানকুনি পাতা যেমন আমরা খাই, উষ্ণ একটু জল খাওয়া, অনেকে মধু এবং লেবু জলের মধ্যে দিয়ে খান, সেই বিষয়গুলি যাতে আমরা করতে পারি এবং যোগা যাতে আমরা করি, সেই বিষয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন। এবং আয়ুষ মন্ত্রণালয়ও যে যোগার মাধ্যমে একটা পোর্টাল করেছেন এবং সেটার মধ্যে 3 মিনিটের ভিডিও আপলোড করার কথা উনি বলেছেন। তো সেই বিষয়ে আমাদের যে আনলক চলছে সেটা তো আমরা মেনে চলবো। প্রধানমন্ত্রী আনলক বলেছেন, কিন্তু পাশাপাশি বলেছেন আমাদেরকে সাবধানতাই একমাত্র উপায় সেটা থেকে লড়াই করে বাঁচার। এবং এই লড়াইটা ছোট না, অনেক লম্বা যাবে, কত দূর যাবে সেটা জানা নেই, অজানা একটা বিষয়। সেটা আমাদের সামনে আগে কোনো অভিজ্ঞতা কেউ ছিল না, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু আমাদেরকে সেই রাস্তাতে যতটা আমাদেরকে তৈরি করেছেন গত 62-63 দিনের মধ্যে আমরা যেটা শিখেছি, সেটাই আরও বেশি করে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা নিজেরা নিজেদের মধ্যে সেটাকে অভ্যাসটাকে ভালো করে রপ্ত করে সেটাকে আমরা করব। তাহলে আমরা আনলকের মাধ্যমেও যে 1 চলবে আগামীকাল থেকে, সেটাও লগিং সিস্টেমের মাধ্যমে আমাদের আনলগিং সিস্টেমে চলতে হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গত 31শে মে 2020 বিশ্ব তামাক বিরোধী দিবস। প্রতি বছরের মতো এবছরও দিনটি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। তবে এবছর করোনা ভাইরাসের কারণে বড় পরিসরে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের সামনে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের চিকিৎসাধীন রোগীর সাথে থাকা পরিবারের লোকজন ও এলাকার লোকজনদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ কুমার রায় বর্মন সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অরূপ কুমার রায় বর্মন তামাক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো সকলের সামনে তুলে ধরেন। তামাক ব্যবহার বর্জন করবার আহ্বান জানান সকলের প্রতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্য করছে যে এখন তামাকের কোম্পানিগুলো তাদের লক্ষ্য হচ্ছে যে যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করে নানা গান গল্প নানা রকম কাহিনী শুনিয়ে তাদেরকে তামাক ব্যবহারে
অনুরোধ করা, তামাক ব্যবহারে নিয়োজিত করা, তামাক ব্যবহার শুরু করিয়ে দেওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বছর বলছেন আমাদের আঘাত হানতে হবে যুব সমাজ সম্প্রদায়কে, যাতে তাদের পথ থেকে বিভ্রান্ত না হন, না সরে যান। সেই জন্য প্রত্যেকটি লোককে সক্রিয়ভাবে সচেতন হওয়ার জন্য আহ্বান করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছেন এই জন্য তারা তামাকের প্যাকেটের যে বর্ণ, গন্ধ, এগুলোর উপরে জোর দিচ্ছেন, এগুলিকে সরানোর চেষ্টা, নতুন নতুন করে অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করছেন। আরও একটি জিনিস হচ্ছে তারা অনেক সময় সেলিব্রিটিদের এই কাজে লাগাচ্ছে। তো এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রত্যেককে সচেতন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ্বান করছেন এবং তাদের একমাত্র বক্তব্য হচ্ছে যে তামাকের ব্যবহার এটা একটা মারাত্মক সমস্যাজনক আন্তর্জাতিক সমস্যা। সেই সমস্যার ভিতরে বিরুদ্ধে আমাদের লড়তে হবে, সবাইকে মিলে, একাকী লড়াই সম্ভব নয় এবং সবাই মিলে লড়লে সাফল্যের হার অনেক বেশি। কিন্তু ব্যক্তিগত স্তরে কাজটা শুরু হলে ভালো, কেননা ব্যক্তিগত স্তরে শুরু হলে আমাদের যে সমাজ বা পরিবারের যে মূল ইউনিট সেটা ব্যক্তিগত স্তরে প্রত্যেকে সচেতন হলে আমরা আরামসে তামাকের ব্যবহার বন্ধ করতে পারি। এই হচ্ছে WHO মূল বার্তা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানী আগরতলার দক্ষিণ ইন্দ্রনগর ব্রজেন্দ্রপাড়া এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল এলাকার সাধারণ লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বাসিন্দা সন্তোষ হালদার দেশি মদ সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রীর ব্যবসা চালিয়ে যাচ্ছে তার নিজ বাড়িতে। এ নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ জানায়। এতে সন্তোষ হালদার ক্ষিপ্ত হয়ে সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে এলাকার কিছু লোকেদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এ নিয়ে জিবি ফাঁড়িতে সন্তোষ হালদার সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় এলাকাবাসীদের পক্ষ থেকে, কিন্তু পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। তবে এলাকার লোকজন পূর্ব মহিলা থানায় পুনরায় লিখিত অভিযোগ জানায়, কিন্তু পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ অভিযোগকারীদের কোনো ধরনের রিসিভ কপি প্রদান করেনি। তাই এদিন এলাকার লোকজন পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন প্রদান করে। তবে এদিন এলাকার লোকজন পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে। আমাদের আসার মূল কারণ হইল, আজকে বিগত দিন ধরে আমাদের এলাকার ভিতরে অনেক নেশা কারবারি করতেছে, কিন্তু আমরা এটা দিতেছি না। তখন তারা বাধা দিছে, বাধা দেওয়ার পরে 2-3 দিন আগে বাধা দিছে। বাধা দেওয়ার পরে 29 তারিখ রাত্র প্রায় 9:30 নাগাদ এমন সময় যাইয়া তাদের গেট কুবাইয়া, তারপরে মহিলার শাড়িটারি ছিঁড়া, তারপরে ওরে বার করে দিতে, তোমার নামটা নাকি বিশ্বজিৎ দেবের বার করে দিত। এমন কইরা তারারে ঢিলাঢিলি এটিয়ে করতেছে। এমন সময় আমার বিশ্বজিৎ দেব ফোন করছে। ফোন করাতে আমি বলতেছি যে আমি এই পরিস্থিতিতে কেমনে সম্মুখীন আমি যাব। আমি তো একা মানুষ, আমি তো যাইতে পারবো না। তো তারপর আমি ওই ক্লাব সেক্রেটারিরে ফোন করলাম। ফোন করা মাস্টারদা সূর্য সেন ক্লাব ফোন করাতে বললাম যে এমন এমন দাদা, আমরা এখন কি করতাম, আমি এখন কি ভূমিকাটা নিতাম। তখন কইতাছে, আপনি একটা কাজ করেন দিদি, এখন আপনি থানায় ফোন করছেন না? আমি কি হ্যাঁ থানায় ফোন করছি, আউটপোস্টে ফোন করছি, তারা আইতে আছে। তখন আমি ফোন রাখছি, রাখার পরে আবার বিশ্বজিৎ ফোন করছে, দিদি আমরা মাইরা লাইতাছে, আমরা কিতা করতাম, আমরা তো বাড়িতে পারতাছি না, আমরা তো ঢিলাঢিলি করতে আছে, বাইরে দিয়ে ঢিলাইতে আছে, এমন করতে আছে, কুবাকুবি করতে আছে, বাইরে হইয়া যেত, উচ্ছৃঙ্খল করতে আছে। তখন এসব করতে আছে, করার পর আবার আমি ফোন করছি। ফোন করাতে কয়, দিদি আমি তো এখানে নাই, ক্লাব সেক্রেটারি স্বপন দাস কইতাছে আমি এখানে নাই, তো এই আর আপনি যান। আমি কইছি আমি একলা কি কইরা তখন রাত্রে আমি যাই। তখন আমার বাড়িতে একজন লোক আসিল, এই তার বাবার সাথে কাজ করে। ওই লোকের আমি কইছি আপনি আগে যান, এরপর আমি পেছনে আইতে আসি, দেখেন পরিস্থিতিটা কিতা। তখন তাইনের আগে পাঠিয়ে দিয়ে আমি আরেকবারে দিয়া ঢুকিয়া যাইয়া গেছি। যাওয়ার পরে দিয়া ওই সন্তোষ হালদার, তারপরে টুটন সরকার, তারপর অলোক সরকার, নয়ন দাস, এগুলি আবার আমার সম্মুখীনে আইছে। তারা হইলো এলাকার ওই যে নেশা সামগ্রী বিক্রি করে, নেশা খায়, হ্যাঁ চোরাকার বাড়ি। তখন গেছে, যাওয়ার পরে দিয়া আমার কইতাছে, এই তুই তুই এখানে আইসস কি লিগা, অক্ষণ যদি জিবি যাস তাইলে একটাও ফিরাইতে পারতি না। আউটপোস্টে যাইতে লইছি, তখন বাধা দিয়ে ধইরা রাখছে, আইতে পারে না। আর অনেক বিশ্রী গালি গালাজ করছে আমারে। এখন তারা বাকিটা কইব। থানা তাইছি পরে, থানা থেকে তো এখন কালকে এফআইআর দিয়ে গেছি, তারা ইনভেস্টিগেশন করছে। পরশুদিন কালকে যে তারা ইনভেস্টিগেশন করে আইছে, এরপরে আমি আবার পেয়ার করছি, আর কালকে পেয়ার জমা দিয়ে গেছি এবং আউটপোস্টও জমা দিছি।
এই তো জিবি আউটপোস্টে আমি জমা দিছি আবার আরেক কপি। হ্যাঁ, তখন কইছে তারা কইছে আজকে 11টার সময়, এখানেও কইছে 11টার সময়, কাল ওইখানেও কইছে 11টার সময় আমরা ডাকাইব। ঠিক আছে, আমরা এখান তো আইছি। এখন তারা আজকে থানা থেকে আশ্বাস এখন কইছে যে কোর্টে একটা কপি পাঠাইছে, আর এখন দেখতে আছে এটা এনসি থানাত পাঠাইবো, ওই বাকিটা ওইখান থেকে করব। যারা এরকম করছে তারা কি এলাকাতে আছে এখনো এলাকাতে ঘোরাফেরা করতেছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। হ্যাঁ, এখন যা শুনলাম যে এই আমরা ম্যাডাম, এখানের ম্যাডাম যে কথা বললো, এই ওয়ার্ডস মানে ক্লাব সেক্রেটারির সঙ্গে কথা নাকি কইছে তারা। এখন ক্লাব সেক্রেটারি কি ভূমিকা নিছে এটা বলে মিউচুয়ালি নিতে আছে, কি মিউচুয়াল নিতে আছে এটা তো আর আমরা তারারে তো আর জানাইছে না, তারারে তো জানাইছে না বা আমরারও জানাইছে না কোনো কিছু। এই আর আপনারা তাহলে থানাতে সেরকম কোনো উপযুক্ত বিচার পাইছেন না এখনো? না, এখনো পাইনি। আগরতলার ইন্দ্রনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বারুইগ্রাম থেকে চুরিকৃত বাইক উদ্ধার বাংলাদেশ সীমান্ত এলাকায়। সোনাতলা থেকে আটক করা হলো বাইকটিকে। আটক চোরদের আদালতে সুপার্দ করল পাথারকান্দি থানার পুলিশ। গত কিছুদিন ধরে বৃহত্তর পাথারকান্দির জনমনে একরাশ চোর আতঙ্ক বিরাজ করছে। এলাকার আনাচে কানাচে বেড়েই চলেছে নানা ধরনের চুরি। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। লকডাউনের মধ্যে চলা নৈশ কারফিউতে কি করে সংঘটিত হচ্ছে একাধিক চুরির কাণ্ড, এ নিয়ে এলাকার সচেতন মহলে নানা প্রশ্নচিহ্ন ঘুরপাক দিচ্ছে। এরই মধ্যে শনিবার গভীর রাতে একটি চুরিকৃত বাইক উদ্ধারের পাশাপাশি এক দাগি চোরকে পাকড়াও করে আজ ধৃতকে আদালতে সুপার্দ করেছে পাথারকান্দি থানার পুলিশ। ধৃত বাইক চোরের নাম কবির উদ্দিন, বয়স 24, পিতার নাম ফকুর আলী, বাড়ি নিলামবাজার সংলগ্ন নঘুরিয়া গ্রামে। আদালতের নির্দেশে ধৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি তানভীর আহমেদ এক প্রতিবেদককে জানান যে গত বৃহস্পতিবার রাতে বারুইগ্রাম বাজার থেকে AX10D 0388 নম্বরের পালসার বাইক চুরি হলে পুলিশের এজাহার দায়ের করেন বাইকের মালিক জামাল উদ্দিন। পরে উক্ত মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে এ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে কবিরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালালে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আছে। পরে ধৃতের জবানবন্দির সূত্র ধরে গতকাল রাত পাথারকান্দি থানার পুলিশের এক দল নিলামবাজার এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী সোনাতলা গ্রামে হানা দিলে বাইকটি অক্ষতভাবে উদ্ধার হয়। ওসি আরও জানান যে চুরিকৃত বাইকটি সোনাতলা গ্রামের জনৈক আব্দুল কালামের বাড়ি থেকে উদ্ধার করা হলেও সে সময় সেখানে কেউই ছিল না। পুলিশ তাকে ধরতে সব দিকে জাল বিছিয়েছে। বাইকটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশ হাতে এলে উদ্ধারকৃত বাইকটি মালিকের হাতে সমঝে দেয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের ওয়াটার মোটর বোর্ড নির্মাণে পালসার বাইকের চাহিদা তুঙ্গে, তাই চোরেরা এত অঞ্চল থেকে দেখে দেখে ভালো ভালো পালসার বাইকগুলো চুরি করে চোরেরা বাইকের যন্ত্রাংশ খুলে বস্তাবন্দি করে সেগুলো বাংলাদেশে পাচার করতে থাকে। গত কয়েকদিন আগেও অনুরূপভাবে করিমগঞ্জ থেকে চুরিকৃত একটি পালসার বাইক সোনাতলা বর্ডার এলাকা থেকে পাথারকান্দি পুলিশ উদ্ধার করেছিল। এতে সহজেই অনুমেয় যে সেখানকার সীমান্ত নিরাপত্তার ঢিলেমির সুযোগে স্থানীয় চোরেরা বাংলাদেশের চোরের সাথে সম্পর্ক রেখে তাদের ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। এতে সীমান্ত সুরক্ষার প্রশ্ন নিয়ে এলাকার জনমনে স্বাভাবিকভাবেই নানা প্ৰশ্নচিহ্ন বিৰাজ করছে। এইবিলাক হ'ল বাইক ক্লিপ্টাৰ এখন আমি এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছিলে আমাৰ যে জামাল উদ্দিন নামে ব্যক্তি তাৰ বাইক এটা চুৰি হৈছিলে। সেই সূত্ৰ ধৰি আমি এই কবিৰ আহমেদক এৰেষ্ট কৰিলোঁ। এৰেষ্ট কৰি তাৰ পৰা জিজ্ঞাসাবাদ কৰি সি ক'লে যে বাইকখন সোণাতলা আপোনাৰ আব্দুল কালামৰ ঘৰৰ কাষতে আছে, ঘৰতে আছে, ঘৰৰ কাষত মানে এটা ইয়ত আছে ৰাখা। তেতিয়া আমি তাৰ পৰা ৰিকভাৰী কৰিলোঁ। কবিৰ আহমেদৰ গড়টো হ'ল আপোনাৰ নগৰীয়া। থাকিব পাৰে, সেইটোতো ক্ৰিমিনেল হয়, সেইটোতো আমি এতিয়া ক'ব পৰা নাই, তদন্ত চলি আছে। কোন কেম্পত ধৰিছে? এইটো কোন কেম্প নহয়, আমি সোনাতলা গাঁৱত ধৰিছোঁ আমি। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ছিল বিশ্ব তামাক বিরোধী দিবস। এই উপলক্ষে রাজধানীর পোলস্টার ক্লাবে এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ মাননীয়া প্রতিমা ভৌমিক মহোদয়া,
প্রত্যেক মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রী মন কি বাত বলে থাকেন। এই মন কি বাতে প্রধানমন্ত্রী রাজ্যের এক শ্রমিক গৌতম দাসের কথা বলেছেন। এই রিক্সা শ্রমিক তার উপার্জিত অর্থ দিয়ে সাধারণ মানুষের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে। এটা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। বিশ্ব তামাক বিরোধী দিবস কেবলমাত্র যুব সমাজ নয়, শ্রমিকদেরও তামাক বর্জনে অঙ্গীকারবদ্ধ হতে হবে। রাজ্যের শ্রমিক গৌতম দাস যে বার্তা দিয়েছেন তা সকলের কাছে দৃষ্টান্ত। করোনা থেকে মুক্তি পেতে ফুসফুসকে ভালো রাখতে হবে, যে কারণে নেশা থেকে বিরত থাকতে হবে সকলকে। একই সঙ্গে যোগ ব্যায়াম ও প্রাণায়াম করতে হবে সকলকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলেই রাজ্যের করোনা আক্রান্তরা দ্রুত আরোগ্য লাভ করছেন। সোমবার থেকে আনলক 1 শুরু হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে মাস্ক এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বহিরাজ্য থেকে যারা আসছেন তাদের মধ্যে কিছু করোনা সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা আমাদের পরিবারের সদস্য। সচেতন থেকে জীবনের নিয়মানুবর্তিতা বজায় রাখলে সকলেই সুস্থ থাকবেন। এদিন এমনই বার্তা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। বিশেষ করে যুব সমাজের কথা ওনারা বলেছেন। আমি আজকে যুব সমাজের কথা ওনারা বলেছেন, আজকে একটা বিষয় যে আজকে রবিবার, প্রত্যেক মাসের শেষ রবিবারে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মন কি বাত বলে থাকেন। এই মন কি বাতের মধ্যে আমাদের রাজ্যের একজন শ্রমিকের কথা উনি বলেছেন, গৌতম দাস, প্রতাপগড়ের রিক্সা চালক। গর্ব হয় আমাদের রাজ্যের একজন ভাই, আমাদের রিক্সা চালক, যে করোনার মুহূর্তে যে লকডাউন চলছিল, নিজে রিক্সা চালিয়ে যে টাকাটা রোজগার করতেন আমার শ্রমিক ভাই, সে তার সেবা মানসিকতা এবং ত্যাগের মানসিকতা, যে ওই পয়সাটা দিয়ে সাধারণ মানুষকে খাবারের প্যাকেট উনি দিয়েছেন। তো আজকের যে নো টোবাকো মানে তামাকবিহীন একটা দিন, সেটা আমাদের যুব সমাজ নয়, আমাদের যারা শ্রমিক বোনেরা রয়েছেন তাদের উপরও সেটা অনেক বেশি কার্যকরী। আপনারাও অনেকে শ্রমিকরা অনেক সময় অবসর সময়ে সেই তামাকের বিভিন্ন বিষয়, যেটা সিগারেট বলুন, বিড়ি বলুন বা গুটকা, জর্দা, আরও বিভিন্ন প্রকারের হয়, সেগুলি ব্যবহার করেন। আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে আজকের দিনে আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা অ্যাম্বাসাডারের মধ্যে একটা বার্তা আমাদের একজন শ্রমিক ভাই আমাদেরকে দিয়েছেন। আমাদের রাজ্যের একজন রিক্সা চালক গৌতম দাস ভাই, যার বাড়ি প্রতাপগড়। বিশ্বাস করবেন ওনার কাছে মোবাইল ফোন পর্যন্ত নেই, সে ভাইটা এত বড় কাজ করেছেন। তো আমার রাজ্যে শ্রমিকরা যাতে এইভাবে কাজ করতে পারে, আজকের দিনের তামাকবিহীন যে দিনটা, সেই দিনটাও আমরা এইভাবে নিজেদের মধ্যে জাগরুকতা, আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যারা শ্রমিক আছেন, আমাদের মধ্যে যারা কৃষক, যারা যুব সমাজ, যে আজকের দিনে করোনা থেকে যদি মুক্তি পেতে হয়, আমাদের ফুসফুসে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমাদের ফুসফুসে যাতে খুব ভালো থাকে, সেটার উপরে হার্ট যাতে ভালো থাকে, সেটার উপরে যদি আমরা জোর দিতে হয়, তাহলে এইসব নেশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বৈঠাখাল বাগান থেকে চুরিকৃত 8টি গরু আটক করল পুতনিতে। প্রশাসনের ভূমিকায় খুব চরমে। সম্প্রতি বৃহত্তর পাথারকান্দির নানা স্থানে গবাদি পশু চুরির হিড়িক পড়ায় চোখে সর্ষফুল দেখছেন এলাকার অনেক গরিব কৃষকরা। গত কয়েকদিন আগে স্থানীয় বুবরিঘাট বাগান সহ আদমটিলা, চম্পাবাড়ি, দুহালিয়া এলাকায় গবাদি পশু চুরির পর এবার চোরেদের কুনজর পড়েছে পাথারকান্দির বৈঠাখাল এবং সলগই এলাকায়। শুক্রবার রাতে একদল চোর স্থানীয় সলগই বাজার লাগোয়া 11 নম্বর লাইনের কেওট পদবীর এক কৃষকের ঘর থেকে 6টি গরু চুরি করে পালিয়ে যাবার পথে তা ভিডিপি কর্মীদের হাতে ধরা পড়ে। তবে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার একদিনের মাথায় অনুরূপ চুরিকাণ্ড ঘটে গেল বৈঠাখাল বাগানে। জানা গেছে শনিবার বৃষ্টি ভেজা গভীর রাতে যখন এলাকার জনগণ ঘুমে আচ্ছন্ন, তখন সুযোগ বুঝে একদল চোরেরা স্থানীয় কৃষক সিরিয়াল চাষা এবং অ্যান্টনি কার্টারের গোয়ালঘরে হানা দিয়ে তাদের উভয়ের ঘর থেকে 4টি করে মোট 8টি পূর্ণবয়স্ক গরু চুরি করে পালিয়ে যায়। পরে চোরেরা চুরিকৃত গরুগুলো নিয়ে বাগানের ফাঁড়ি পথ ধরে চাঁদকিরা হয়ে পুতনি এলাকায় পৌঁছলে তা টের পেয়ে যান সেখানকার বাসিন্দারা। তাদের প্রয়াসে চোরেদের চ্যালেঞ্জ জানিয়ে 2টি পর্যায়ে উক্ত শেষ রাতে গরুগুলো আটক করতে সম্ভব হলেও রাতের অন্ধকারের সুযোগে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন পুতনি জিপির সভানেত্রী নমিতা চাষাগুয়ালা। চোরেরা চুরিকৃত গরুগুলো বাংলাদেশে পাচারের মতলবে ছিল বলে জানা গিয়েছে, কারণ পুতনি বাগান থেকে বাংলাদেশের সীমান্ত মাত্র 4 মিটার দূরে।
জিপি সভানেত্রী আরও জানান যে আজ সকালবেলা প্রশাসনকে সমূহ ঘটনা অবগত করানোর পর আটক গরুগুলো মালিকদের ডেকে লিখিত কাগজের মাধ্যমে সমঝে দেওয়া হয়েছে। এতে চুরিকৃত গরুগুলোর মালিকেরা স্বস্তির নিঃশ্বাস নিলেও এলাকা জুড়ে চূড়াতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বর্তমান সময়ে রাতে লকডাউন জনিত কারফিউ চলাকালীন সময়ে কড়া পুলিশি প্রহরার মধ্যে কি করে সংঘটিত হচ্ছে চুরিকাণ্ড, এ নিয়ে প্রশাসনের ভূমিকায় জনমনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে পুতনি জিপি সভানেত্রী নমিতা চাষা নিজ প্রতিক্রিয়ায় আরও জানান যে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে স্থানীয় একাংশ চোরেদের সহযোগিতায় বাংলাদেশের চোরেরা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে এখানকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এ ব্যাপারে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সীমান্ত রক্ষীদের ভূমিকায়ও অনেকটা নিরাশজনক বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকা জুড়ে রাতে পুলিশি টহল জোরদার করতে স্থানীয় ভুক্তভোগীরা পুলিশ সুপার কুমার এস কৃষ্ণের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে 1 জুন থেকে মন্দির মসজিদ সবই খোলা থাকবে। এখন পর্যন্ত বেশ কিছু সার্কুলার দেয়া হয়েছে কিভাবে মন্দির মসজিদ খোলা হবে এবং কিভাবে মানুষ সেখানে প্রবেশ করবেন। তারপর থেকেই শুরু হয়ে গেল মন্দির মসজিদ খুলবার কাজ। রবিবার পূর্ব বর্ধমানের নতুনগঞ্জ রাধাবল্লভজির মন্দিরে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে এবং প্রতি সপ্তাহে এভাবে স্যানিটাইজার স্প্রে করা হবে বলে জানিয়েছেন রাধাবল্লভ মন্দির কমিটির সদস্যরা। তাই মন্দির খুলবার পরেই এদিন শুরু হলো স্যানিটাইজার স্প্রে করার কাজ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি পরিযায়ী ভাষাটিও আজ ক্লান্ত। ব্যর্থ অক্লান্ত পরিশ্রম, ব্যর্থ পরিবারের সুরক্ষার জন্য নিরলস প্রচেষ্টা, দেশে ফিরেও মিলল গ্লানি, অবহেলার হাতছানি। সমাজসেবী সমাজের উন্নতির চাবিকাঠি, একথা অনস্বীকার্য যে মানুষের স্বার্থে সকলের পাশে দাঁড়াবে তবেই সভ্যতার সংজ্ঞার পরিপূর্ণতা। এমনই এক বিশিষ্ট সমাজসেবী আজ ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের দুর্দশার কথা মাথায় রেখে তাদের পাশে এসে দাঁড়ালেন। তিনি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী সুনীল পাত্র। আজ বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 110 জন পরিযায়ী শ্রমিকদের দুপুরের খাবারের ব্যবস্থা করে দেন তিনি। পরিযায়ী কথাটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কর্মসূত্রে রুজি রোজগারের জন্য যারা আজ ভিন রাজ্যে নিজের পরিবারের পেট চালানোর তাড়নায় গেছেন তারা আমাদের কাছে অবহেলিত নন। তারা আমাদের পরিবারেরই সদস্য, আমাদের ভাই, আমাদের বন্ধু। আমাদের উচিত তাদের পাশে থাকা। একের পর এক পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র বারবার কুলসিত করছে সমাজকে, যা আমাদের অপদার্থতা সম। আজ যারা ঘরে ফিরছেন তারা জীবন যুদ্ধের লড়াইয়ে হার মানেননি, তাই কোনো কিছুর অপেক্ষা না করেই পায়ে হেঁটে ফিরেছেন নিজ বাড়িতে। আবার লড়াইয়ে হেরে পথে প্রাণ হারাতে হয়েছে অনেককেই, যা আমাদের সহানুভূতির ঊর্ধ্বে বলে তিনি মনে করেন। আগামী দিনে তার সাধ্যমতো আরও এই দুর্দশাগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়াবার আশ্বাস দেন সমাজসেবী সুনীল পাত্র। তবে তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিক সহ এলাকাবাসীরা। গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের একান্ত সহযোগিতা নিয়ে আমি আজকে কোয়ারেন্টাইন সেন্টারের 110 জন আমার ছেলের বয়সী বা নাতির বয়সী ছেলে মেয়েদের আমি আজকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ছেলেরা আমাকে একান্তভাবে সাহায্য সহযোগিতা করেছে, যার জন্য আমি এটা সফল হতে পেরেছি। তারাই সবটাই রান্না বান্না করে প্রত্যেকের পাশে খাবার পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। অসমের হাইলাকান্দি জেলার মোহনপুর বর্ণি ব্রিজ জিপিতে এমজিএন রেগার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টি। ভাত ঘুমে রয়েছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মোহনপুর বর্ণি ব্রিজ জিপিতে এমজিএন রেগা প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবিতে সরব হল আসাম জাতীয় সেনানায়ক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়ে হাইলাকান্দির জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। সংগঠনের হাইলাকান্দির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বড়ভূইয়া স্বাক্ষরিত স্মারকলিপি পত্রে অভিযোগ করে বলা হয়েছে যে মোহনপুর বর্ণি ব্রিজ জিপিতে 2017-18 সালের অর্থবর্ষে কুকিল রায়ের বাড়ির নিকট থেকে মোহনপুর আরেতে তুলারতল এলপি স্কুল হয়ে রাস্তা নির্মাণে 23,03,731 টাকা বরাদ্দ হয়, কিন্তু সরজমিনে কোনো কাজ না করে 8,86,256 টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে বলে গুরুত্বপূর্ণ অভিযোগ তুললেন তারা। এভাবেই মোহনপুর আরেতে জাকিরতল এনআরইপি সড়ক মেরামত বাবদ 17,10,605 টাকা বরাদ্দ হয়েছিল। ঠিক একইভাবে আগের উল্লেখিত প্রকল্পের মতো এখানেও বাস্তবে কোনো কাজ না করে 8,74,676 টাকা তুলে গায়েব করা হয়েছে। অসম জাতীয় সেনার বরাক ইনচার্জ আফজল হোসেন বড়ভূইয়া, হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি নূর হোসেন বড়ভূইয়া, নজির আহমেদ বড়ভূইয়া, সম্পাদক আনোয়াল হক বড়ভূইয়া, সমাজকর্মী মুজাক্কির হোসেন বড়ভূইয়া, শাহাবুদ্দিন বড়ভূইয়া প্রমুখ অভিযোগ করে বলেন, মোহনপুর বর্ণি ব্রিজ জিপির সচিব জিআরএস এবং এর যোগসাজশে কাগজ কলমে সবকিছু ঠিকঠাক দেখিয়ে সরজমিনে কানাকড়ির কাজ না করে উন্নয়নমূলক কাজে গৃহীত বিভিন্ন প্রকল্পে বরাদ্দ লক্ষ লক্ষ টাকা অত্যন্ত বেপরুয়াভাবে হাফিজ করা হচ্ছে। এতে মোহনপুর বর্ণি ব্রিজ জিপির নানা সমস্যা সেই তিমিরেই রয়ে গিয়েছে। সরজমিনে কোনো কাজ না করে কিভাবে এমআরশিট তৈরি করা হয়, এ ব্যাপারে তদন্তক্রমে শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে আসাম জাতীয় সেনা। অন্যথায় তারা গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণ আন্দোলন করবে বলে সাফ জানিয়ে দিয়েছে। এখানে আপনারা জব কার্ড ঢুকছে নি? জব কার্ড ঢুকছে 2000 করে। 2000 করে। কেমন আগে থেকে ঢুকে? কেমন আগে থেকে ঢুকে? মানে 15-20 দিন আগে থেকে। আরো ঢুকছে না? আরো আগে ঢুকছে না। ক কিস্তি পাইছো? এক কিস্তি পাইছে। এক কিস্তি পাইছো? কত করে পাইছো? কত করে পাইছো? 2000 করে। 2000 করে। তুমি পাইছো কত আর তারে দিছো কত? তারে কত? একজনে পাইছে 2000 থেকে 1000 রিটার্ন দিছে আর 1000 দিছো কারে? মানে দিছেন কারে? মানে তো মেম্বার দিতে পাইছে। গ্রুপ মেম্বার দি। আচ্ছা, গ্রুপ মেম্বার কে? কালামউদ্দিন। আচ্ছা, এখন জব কার্ডও পয়সা ঢুকলে তারা 50% নেয়। 50% তারা শেয়ার। কিছু বাতা পয়সা উঠিলে তারা করে করে আটিয়া সময় পয়সা দিবার লাগে। কিছু মানুষে পয়সা দেয়, কিছু মানুষ দেয় না। যে দে হে পায়, যে দে হে পায় আর যে দে না হে পায় না। আচ্ছা, কেন জব কার্ডও আপনার পয়সা ঢুকছিল? আমার জব কার্ড ই এরিয়া বানাইতে দিছিল না, নাই আমার জব কার্ডও নাই, কিন্তু পয়সাটা তো পাই না। তবে যেগুলো আছে, যেগুলো পাইতরা দেখি আর 50% শেয়ার এটি তারা লিয়া যায় গিয়া, 50% ফাইন, 50% তারা রাখিলে না দিলে যে যদি কয় মানে না। এটা কি কয় তারা? অফিসার পার্সেন্টেজ আছে, অফিসার পার্সেন্টেজ আছে। এই মনে করেন তারা আরো কিছু দায়িত্ব দেখায় যে আমরা ওলা খরচ আছে, হলা আছে। হাইলাকান্দি থেকে মুস্তফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা।